সোমবার পাকিস্তানে ইরান যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার বৈঠকের আভাস। তেহরানের সঙ্গে চুক্তি নিয়ে বড় কোনো মতপার্থক্য নেই, দাবি ট্রাম্পের। We're having a big day. We'll see how it all turns out, but it should be good. I don't think there's too many significant differences. মার্কিন প্রেসিডেন্টের সব দাবি মিথ্যা, জানালো তেহরান। সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের দাবি নাকচ। বন্দরে অবরোধ না তুললে আবারও হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি মালিহা সুহরওয়ার্দী। ইরানের সঙ্গে চুক্তি নিয়ে বড় কোনো মতপার্থক্য নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের দাবি নাকচ করে দিয়েছে ইরান। আর বন্দর ঘিরে মার্কিন অবরোধ অব্যাহত থাকলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। হরমুজ প্রণালী পার হতে আইআরজিসির অনুমতির প্রয়োজন হবে বলে জানিয়েছেন ইরানের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা। ইরানের সঙ্গে চুক্তি নিয়ে বড় ধরনের কোনো মতপার্থক্য নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, ইরান ও লেবানন ঘিরে আলোচনায় ভালো অগ্রগতি হচ্ছে। তবে এর আগে চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনও বড় মতপার্থক্য রয়ে গেছে বলে ইঙ্গিত দেয় তেহরান। ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে পাঠাতে রাজি হয়েছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ দাবি সরাসরি নাকচ করেছে পেজিশকিয়ান প্রশাসন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, সমৃদ্ধ ইউরেনিয়াম তাদের কাছে ইরানের মাটির মতোই পবিত্র। কোনো পরিস্থিতিতেই এটি কোথাও স্থানান্তর করা হবে না। হরমুজ প্রণালী উন্মুক্ত থাকলেও ইরানের বন্দরগুলো ঘিরে অবরোধ বজায় থাকবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এমন অবস্থার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে ইরান বলছে, তাদের বন্দরগুলোর উপর অবরোধ অব্যাহত থাকলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। হরমুজ প্রণালী পার হতে আইআরজিসির অনুমতির প্রয়োজন হবে বলে জানিয়েছেন ইরানের একজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা। অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্সকে একজন ইরানি কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন পতাকাবাহী জাহাজসহ সব বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী দিয়ে পারাপারের অনুমতি পাবে। তবে নৌবাহিনীর জাহাজগুলো এই অনুমতি পাবে না। বরকতুল্লাহ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ অবসানে নির্দিষ্ট শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। অত্যন্ত গোপনীয় চুক্তি অনুযায়ী সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ত্যাগের বিনিময়ে যুক্তরাষ্ট্রে থাকা $20 বিলিয়ন ফেরত পাবে ইরান। ট্রাম্প প্রশাসনের দুই কর্মকর্তার বরাতে এসব তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। পাকিস্তানের ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারের আলোচনায় ট্রাম্প প্রশাসনের প্রধান অগ্রাধিকার ইরানের কাছ থেকে অন্তত 2000 কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কেড়ে নেয়া। অন্যদিকে চরম অর্থনৈতিক সংকটে থাকা ইরানের জন্য এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজন বিপুল পরিমাণ নগদ অর্থ। আলোচনার শুরুর দিকে যুক্তরাষ্ট্র মানবিক সহায়তার জন্য মাত্র $6 বিলিয়ন ছাড় দিতে চেয়েছিল, কিন্তু ইরান তাদের ইউরেনিয়ামের বিনিময়ে $27 বিলিয়ন দাবি করে। দীর্ঘ দর কষাকষির পর বর্তমানে $20 বিলিয়ন একটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে বলে জানায় এক্সিওস। ইরান তাদের সব পারমাণবিক উপাদান সরাসরি যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেওয়ার দাবি করেছে ওয়াশিংটন। তবে তেহরান কেবল দেশে ইউরেনিয়ামের মান কমিয়ে ফেলতে রাজি হয়েছে। 3 পৃষ্ঠার এই খসড়া চুক্তিপত্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের স্থগিতাদেশ, পারমাণবিক স্থাপনা এবং হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা যায়। এই চুক্তিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল ও আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর বিষয়ে কোনো উল্লেখ আছে কিনা তা এখনও স্পষ্ট নয়। যে কোনো চুক্তিতে এই বিষয়গুলো অবশ্যই থাকতে হবে বলে দাবি করেছেন ইসরায়েল এবং ওয়াশিংটনের রিপাবলিকান নেতারা। বরকতুল্লাহ, সময় সংবাদ। চীনা স্পাই স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিতে হামলার লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে ইরান, যেটি যুদ্ধে তেহরানের সামরিক পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আনতে সহায়তা করছে। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। এতে ইরানের গোয়েন্দা সক্ষমতা ও নির্ভুল লক্ষ্যবস্তু নির্ধারণের ক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। পাশাপাশি চীন ইরান সম্পর্ক ও আঞ্চলিক শক্তির ভারসাম্য নিয়েও তৈরি হচ্ছে বাড়তি কূটনৈতিক চাপ।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ বাস্তবতায় নিত্য নতুন যোগ হচ্ছে চাঞ্চল্যকর সব তথ্য। সম্প্রতি জানা গেছে ২০২৪ সালের শেষ দিকে চীন থেকে TEE-01B নামের একটি উন্নত স্পাই স্যাটেলাইট কেনে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC, যার মূল্য নির্ধারণ করা হয়েছিল প্রায় ৩৬ মিলিয়ন মার্কিন ডলার। ফলে চীনা স্যাটেলাইটটি মহাকাশে উৎক্ষেপণের পর IRGC সেটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়, যেটি যুদ্ধে তেহরানের সামরিক পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আনতে সহায়তা করেছে। ফাঁস হয় ইরানি সামরিক নথির বরাতে ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী যুদ্ধে এই স্যাটেলাইট ব্যবহার করে সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস, জর্ডানের মুওয়াফ্ফাক সালতে ঘাঁটি, বাহরাইনের মার্কিন নৌঘাঁটি এবং ইরানের এরবিল বিমানবন্দর সহ একাধিক গুরুত্বপূর্ণ মার্কিন স্থাপনা নজরদারি করা হয়েছে। এই উন্নত নজরদারি সক্ষমতাই ইরানকে উপসাগরীয় অঞ্চলে আরও নির্ভুল হামলা চালাতে সহায়তা করেছে। ইরানি সামরিক কমান্ডাররা মার্কিন ঘাঁটিগুলোর ওপর নজরদারির পাশাপাশি হামলার আগে ও পরে ওইসব জায়গার ছবি তুলতে এই স্যাটেলাইট কাজে লাগিয়েছেন বলে দাবি করা হয়েছে। তবে শুধু উপসাগরীয় অঞ্চল নয়, জিবুতির ক্যাম্পসহ দূরবর্তী মার্কিন ঘাঁটিও পর্যবেক্ষণ করতে সক্ষম ছিল ইরান। এদিকে স্যাটেলাইট তৈরি ও পরিচালনাকারী কোম্পানির সঙ্গে চীনা সামরিক বাহিনীর সংযোগ থাকার অভিযোগ উঠেছে। যদিও তেহরানকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে বেইজিং। তবে এই ঘটনা চীন ইরান ঘনিষ্ঠতা এবং মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে বলছেন সংশ্লিষ্টরা। নাসরিন রুমি, সময় সংবাদ। যুদ্ধের শেষ প্রান্তে দাঁড়িয়ে সমঝোতার হিসেব নিকেশ কষছে যুক্তরাষ্ট্র ও ইরান। বিশ্লেষকরা বলছেন সামরিক ক্ষয়ক্ষতি, অর্থনৈতিক চাপ আর আঞ্চলিক অস্থিরতা দুই পক্ষকেই ঠেলে দিয়েছে আলোচনার টেবিলে। তবে চুক্তির মূল লড়াইয়ের শর্ত নয়, বরং কে কতটা জিতল সেই রাজনৈতিক গল্প তৈরির প্রতিযোগিতা চলছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার মধ্য দিয়ে পারস্য উপসাগরীয় দেশ ইরানে ফের যুদ্ধ শুরু হয়, যার পরিপ্রেক্ষিতে পাল্টা আক্রমণ চালায় তেহরান। ৩৯ দিনের টানা সংঘর্ষে ইরানের ১৩,০০০-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা, দেশটির ওপর অব্যাহত মার্কিন অর্থনৈতিক অবরোধ, সব মিলিয়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে পূর্ণমাত্রা যুদ্ধ আর টেকসই নয়। যুদ্ধবিরতির শেষ দিকে এসে উভয় পক্ষই বুঝতে পারছে সংঘাত চালিয়ে গেলে লাভের চেয়ে ক্ষতির পাল্লাই ভারী হবে। আলোচনায় ফেরাটাই তাই এখন তাদের জন্য বাস্তবসম্মত পথ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। প্রথম দফার ইসলামাবাদ বৈঠক দীর্ঘ হলেও সেটি ছিল মূলত চাপ তৈরির কৌশল, যেটি ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ পরিকল্পনারই অংশ। এই অবরোধ পুরোপুরি কার্যকর না হলেও আংশিক সফলতাই তেহরানের অর্থনীতিকে আরও বিপর্যস্ত করতে পারে বলে ধারণা ছিল যুক্তরাষ্ট্রের। একই সঙ্গে দেশটিতে মূল্যস্ফীতি ও জ্বালানির দাম বাড়ায় দ্রুত একটি কূটনৈতিক সাফল্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য রাজনৈতিকভাবে জরুরি ছিল। অনেকেই বলছেন দ্বিতীয় দফার আলোচনায় সফলতার সম্ভাবনা অনেক বেশি। যুদ্ধের শুরু থেকে প্রতিরোধ দেখালেও বাস্তবে বড় ধরনের ক্ষতির মুখে ইরান। সামরিক অবকাঠামো ধ্বংস, নেতৃত্ব কাঠামোয় অস্থিরতা, সব মিলিয়ে ইরানের রেভলিউশনারি গার্ড এখন তৃতীয় স্তরের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। এই পরিস্থিতিতে একটি সম্মানজনক চুক্তি তাদের জন্য বাস্তবসম্মত বিকল্প। তবে যুক্তরাষ্ট্রের আর্থিক ক্ষতির পরিমাণও কম নয়। এই যুদ্ধে দেশটির ব্যয় হয়েছে ২৮ বিলিয়ন মার্কিন ডলার। এত কিছুর মধ্যে চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে ইসরায়েল বড় ধরনের বাধা হিসেবে দাঁড়াতে পারে বলে শঙ্কা অনেকের। আবার অনেকের ধারণা বাস্তব শর্ত নয়, শেষ পর্যন্ত চুক্তির সবচেয়ে বড় বাধা হতে পারে রাজনৈতিক উপস্থাপন, যেখানে যুক্তরাষ্ট্র দেখাতে চাইবে ইরানের পারমাণবিক সক্ষমতা ভেঙে দেওয়া হয়েছে, আর ইরান তুলে ধরবে তারা প্রতিরোধ করেছে, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখেছে। অর্থাৎ একই চুক্তি দুই পক্ষই নিজ নিজ জনগণের কাছে জয় হিসেবে দেখাতে চাইবে। নাসরিন রুমি, সময় সংবাদ। ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে ধাক্কা দিলেও কিছু খাত ফুলে ফেপে উঠছে। বিশ্লেষকরা বলছেন বৈশ্বিক প্রবৃদ্ধি কমার শঙ্কা, জ্বালানি সংকটের মাঝেও মুনাফায় শীর্ষে অস্ত্রশিল্প, AI ও নবায়নযোগ্য জ্বালানি। যুদ্ধ সত্ত্বেও প্রযুক্তি খাতে বিনিয়োগ থেমে নেই, বরং আরও জোরদার হচ্ছে। বিশ্বজুড়ে প্রতিরক্ষা বাজেট বাড়ায় অস্ত্রশিল্পের চাহিদাও বাড়ছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিয়েছে IMF।
2026 সালে প্রবৃদ্ধি 3.3 থেকে 3.1% নামার আশঙ্কা করা হচ্ছে, আর দীর্ঘমেয়াদী যুদ্ধ হলে তা 2.5% নেমে যেতে পারে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় তেল, গ্যাস সহ গুরুত্বপূর্ণ রপ্তানি আটকে গেছে। এতে জ্বালানি ও পণ্যমূল্য বেড়ে সবচেয়ে বেশি চাপ পড়ছে উন্নয়নশীল অর্থনীতিতে। এদিকে বাজারের অস্থিরতাই এখন বড় আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে বিনিয়োগ ব্যাংকগুলোর জন্য। মর্গান স্ট্যানলি, গোল্ডম্যান সাকস, জেপি মর্গান চেজ সবাই 2026 সালের প্রথম প্রান্তিকে দ্বিগুণ অঙ্কের মুনাফা বৃদ্ধির কথা জানিয়েছে। ট্রেডিং, বড় ডিল ও গ্রাহকদের সক্রিয় অংশগ্রহণ সব মিলিয়ে অস্থির বাজারকেই আয়ের সুযোগে পরিণত করেছে ওয়াল স্ট্রিট। যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে ক্রিপ্টো ভিত্তিক প্রেডিকশন প্ল্যাটফর্ম পলিমার্কেট প্রতিদিন $1 মিলিয়ন আয় করছে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতেও প্রবৃদ্ধি অব্যাহত। বিশেষ করে চিপ রপ্তানিতে রেকর্ড গড়েছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি। যুদ্ধ সত্ত্বেও প্রযুক্তি খাতের বিনিয়োগ পরিকল্পনা থেমে নেই, বরং আরও জোরদার হচ্ছে। বিশ্বজুড়ে প্রতিরক্ষা বাজেট বাড়ায় অস্ত্রশিল্পে চাহিদা বেড়েছে, শেয়ার বাজারেও শক্তিশালী পারফরমেন্স দেখা যাচ্ছে। একই সঙ্গে জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ায় নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে দেশগুলো। আন্তর্জাতিক শক্তি সংস্থা জানিয়েছে এরই মধ্যে 150টির বেশি দেশ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াচ্ছে। এতে সংকটের মধ্যেও এই খাতগুলো ভবিষ্যতের বড় লাভজনক ক্ষেত্র হিসেবে উঠে আসছে। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। গাজায় ইসরায়েলি হামলায় নিহত 4 ফিলিস্তিনি। ইয়েলো লাইন অতিক্রম করায় গুলি চালানোর দাবি দখলদার বাহিনীর। 26 মাসে 38,000-এর বেশি নারী ও কিশোরীকে হত্যা। ইয়েমেনের রাজধানী সানায় আবারও রাস্তায় নেমে শক্তি প্রদর্শন করেছে হাজারো হাউথি সমর্থক। ইরান, লেবানন ও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভে অংশ নেন তারা। জনসমুদ্রের রূপ নেয় ইয়েমেনের রাজধানী সানা। স্থানীয় সময় শুক্রবার শহরের কেন্দ্রস্থলে জড়ো হয়ে বিক্ষোভ করেন হাজারো হাউথি সমর্থক। যুদ্ধবিরতির প্রেক্ষাপটে লেবাননের প্রতি সংহতি জানান তারা। বিক্ষোভকারীরা ইয়েমেন, ফিলিস্তিন, ইরান, লেবানন ও ইরাকের পতাকা হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী অবস্থান স্পষ্টভাবে উঠে আসে। এ সময় বিক্ষোভকারীরা নিজেদের অবস্থানকে আঞ্চলিক প্রতিরোধ অক্ষয়ের অংশ হিসেবে তুলে ধরেন। আমরা রাস্তায় নেমেছি এটা জানাতে যে আমাদের সংগ্রাম এক ও অভিন্ন। আমরা লেবাননকে কখনোই ছেড়ে দেব না। যেমন আমরা ফিলিস্তিনের সমর্থনে এগিয়ে এসেছি, তেমনি লেবাননের পক্ষেও এগিয়ে যাব, কারণ লেবানন প্রতিরোধ অক্ষয়ের অংশ, আর এই অক্ষ গড়ে উঠেছে ফিলিস্তিনের জন্য এবং নিপীড়িতদের সহায়তা করার উদ্দেশ্যে। ফিলিস্তিন ও লেবাননের প্রতি সমর্থন অব্যাহত রেখে প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করার কথাও জানান বিক্ষোভকারীরা। এসব বক্তব্যে সমাবেশের আবেগ ও রাজনৈতিক উত্তেজনা আরও স্পষ্ট হয়ে ওঠে। বরকতুল্লাহ, সময় সংবাদ। লেবাননের যুদ্ধবিধ্বস্ত শহর নাবাতিয়াহে ধীরে ধীরে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত মানুষ। তবে ফিরে যেতেই ধরা পড়ছে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের ভয়াবহ চিত্র। অনেকের কাছে বেশিরভাগ ভবন বসবাসের অযোগ্য। এর মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের খবরে নতুন করে সংঘাতের আশঙ্কায় প্রহর গুনছেন বাসিন্দারা। লেবাননের দক্ষিণাঞ্চলের শহর নাবাতিয়ে যুদ্ধবিরতির পর কিছু বাসিন্দা ফিরে গিয়ে দেখলেন ইসরায়েলি হামলার ধ্বংসযজ্ঞের ভয়াবহ চিত্র। ঘরবাড়ি, অবকাঠামো ও জীবনযাত্রার স্বাভাবিক ছন্দ প্রায় পুরোটাই ভেঙে পড়েছে। অনেকেই ফিরেও মাথা গোজার মতো ঠাঁই না পেয়ে শহর ছাড়তে বাধ্য হচ্ছেন। আমরা অস্ত্র চাই না। যারা শহীদ হয়েছেন তারা সবাই ডাক্তার, প্রকৌশলী, বুদ্ধিজীবী ও শিক্ষিত মানুষ। যুদ্ধ আমাদের শখ নয়, কিন্তু আমরা আমাদের ভূমি রক্ষা করছি। আমরা কাদের রক্ষা করছি? এটা কি ইরানের ভূমি? না, এটা লেবাননের ভূমি। শহীদরা সাহসিকতার সঙ্গে নিজেদের জীবন দিচ্ছেন তাদের ভূমি পুনরুদ্ধারের জন্য। সেখানে তাদের রক্ষা করার কেউ নেই। 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর লেবানন ও ইসরায়েল সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ধীরে ধীরে মানুষের ফেরা শুরু হয়েছে। বাস্তুচ্যুত পরিবারগুলো দীর্ঘ সময় পর নিজেদের ঘর দেখতে ফিরেছেন, কিন্তু নিরাপত্তাহীনতা ও ধ্বংসের কারণে স্থায়ীভাবে থাকা সম্ভব হচ্ছে না তাদের। লেবাননের সেনাবাহিনীর অভিযোগ, যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও কিছু এলাকায় ইসরায়েলি বাহিনী মাঝে মধ্যে গোলাবর্ষণ চালিয়েছে। এতে দক্ষিণের কয়েকটি গ্রামে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এসব অভিযোগ নিয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এ কারণে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
যুদ্ধ চলাকালে লেবাননে হাজারেরও বেশি মানুষের মৃত্যু এবং কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দীর্ঘদিন ধরে সীমান্ত অঞ্চলে বসবাস করা মানুষ। নাদিম মারজান, সময় সংবাদ। বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে 9 বছর বয়সী শিশুও রয়েছে। এছাড়া ফিলিস্তিনি শরণার্থী শিবিরে বেশ কয়েকজন আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ইয়েলো লাইন অতিক্রম করায় গুলি চালানো হয়। জাতিসংঘের নারী বিষয়ক সংস্থার প্রতিবেদন অনুযায়ী গাজায় গত 26 মাসে 38,000-এর বেশি নারী ও কিশোরী নিহত হয়েছেন। গাজায় যুদ্ধবিরতির মাঝেও থামছে না প্রাণহানি। একের পর এক ইসরায়েলি হামলায় শিশুসহ সাধারণ মানুষ নিহত হচ্ছেন। উত্তর গাজার বেত লাহিয়ায় ড্রোন হামলায় 2 ভাই প্রাণ হারান। একই দিন জৈতুন এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ গেছে 9 বছর বয়সী শিশুর। খান ইউনিসে দখলদারদের হামলায় নিহত হয়েছেন এক ফিলিস্তিনি। এছাড়া আল মাঘাজি শরণার্থী শিবিরে বাড়িঘর ও তাঁবু লক্ষ্য করে গুলি চালালে বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান, যুদ্ধবিরতি অনুযায়ী তেল আবিবের নিয়ন্ত্রণের বাইরে থাকা এলাকায় হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, নিহতরা ইয়েলো লাইন অতিক্রম করে সেনাদের দিকে এগিয়ে আসছিল, যা তাৎক্ষণিক হুমকি হিসেবে বিবেচিত হয়। জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা জানায়, 2023 সালের অক্টোবর থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত গাজায় 38,000-এর বেশি নারী ও কিশোরী নিহত হয়েছেন। যুদ্ধের সময় প্রতিদিন গড়ে প্রাণ গেছে অন্তত 47 নারীর, যা গাজার আগের সংঘাতগুলোর তুলনায় অনেক বেশি। সংস্থাটির মানবিক কার্যক্রম প্রধান সুফিয়া ক্যালটর্প বলেন, নারী ও কিশোরীদের মৃত্যুহার অতীতের যে কোনো সময়ের তুলনায় উদ্বেগজনকভাবে বেশি। এমনকি যুদ্ধবিরতির 6 মাস পরও এই মৃত্যু থামেনি। তবে লিঙ্গভিত্তিক তথ্যের ঘাটতির কারণে নির্দিষ্টভাবে কতজন নিহত হয়েছেন তা নিশ্চিত করা যাচ্ছে না। বর্তমানে গাজায় অন্তত 10 লাখ নারী ও কিশোরী বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন। অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় স্বাস্থ্যসেবা পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে উপত্যকায় প্রজনন স্বাস্থ্যসেবায় বড় ঘাটতি তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী গাজায় 5 লাখের বেশি নারী প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বরকতুল্লাহ, সময় সংবাদ। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। গাজায় ইসরায়েলের হামলায় হাজার হাজার মানুষের অঙ্গহানি হয়েছে। কৃত্রিম অঙ্গ তৈরির প্রয়োজনীয় সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে উপত্যকায়। এতে ভেঙে পড়ছে পুনর্বাসন ব্যবস্থা। চিকিৎসকরা বলছেন, এটি শুধু শারীরিক ক্ষতি নয়, দীর্ঘস্থায়ী মানসিক ট্রমাও। মানবিক সহায়তা ও সীমাবদ্ধতার মধ্যে আটকে আছে পুরো একটি প্রজন্মের জীবন। গাজার 14 বছর বয়সী ফাদেল আল নাজি একসময় ফুটবল খেলায় আগ্রহী ছিল, কিন্তু 2 পা হারিয়ে এখন ঘরের ভেতরেই বন্দি জীবন কাটছে তার। একই হামলায় তার ছোট ভাই এক চোখ হারিয়েছে। ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়ছে নাজি। আগের জীবনে ফিরতে কৃত্রিম পায়ের ওপর নির্ভর করতে চায়। ইসরায়েলের হামলায় গাজায় প্রায় 5,000 মানুষের অঙ্গহানি হয়েছে, যাদের বড় অংশই শিশু। কিন্তু উপত্যকায় কৃত্রিম অঙ্গ তৈরির জন্য প্রয়োজনীয় উপাদানের তীব্র সংকট। চিকিৎসকদের মতে, সরঞ্জাম না থাকায় অনেক জায়গায় পুরানো প্রস্থেটিক পুনর্ব্যবহার বা অস্থায়ী কাঠ পাইপ দিয়ে তৈরি অঙ্গ ব্যবহার করা হচ্ছে, যা সংক্রমণ ও জটিলতার ঝুঁকি বাড়াচ্ছে। মানবিক সংস্থাগুলো বলছে, এই সংকটের মূল কারণ আমদানিতে ইসরায়েলের বিধিনিষেধ। দীর্ঘ সময় ধরে কাঁচামাল প্রবেশ প্রায় বন্ধ। অন্যদিকে ইসরায়েলের দাবি, নিরাপত্তার কারণে দ্বৈত ব্যবহারযোগ্য সামগ্রী নিয়ন্ত্রণে রাখা হয়, যাতে সেগুলো সামরিক কাজে ব্যবহৃত না হয়। এ পরিস্থিতিতে গাজার পুনর্বাসন ব্যবস্থা কার্যত ভেঙে পড়ছে। চিকিৎসকরা বলছেন, কৃত্রিম অঙ্গ ছাড়া রোগীদের স্বাভাবিক জীবনে ফেরা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। শিশুদের ক্ষেত্রে সমস্যা আরও গভীর, কারণ তাদের শরীর বড় হওয়ার সঙ্গে সঙ্গে বারবার নতুন অঙ্গ প্রয়োজন হয়। মানবিক সংস্থাগুলো সতর্ক করছে, এই সংকট শুধু শারীরিক নয়, দীর্ঘমেয়াদী মানসিক ও সামাজিক বিপর্যয় তৈরি করছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। ইউক্রেনের রুশ ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি। রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় পাল্টা আক্রমণ। কিয়েভকে অর্থ না দিতে ইউরোপকে সতর্কবার্তা মস্কোর। গাজায় দুর্ভোগের শেষ নেই। উপত্যকার ধ্বংসস্তূপের পাশে জমে থাকা আবর্জনা নতুন সংকট হয়ে দাঁড়িয়েছে। 20 লাখের বেশি মানুষের জীবন জড়িয়ে গেছে আবর্জনা, রোগ আর বেঁচে থাকার লড়াই। যুদ্ধ পরবর্তী বাস্তবতায় মানবিক বিপর্যয়ের কেন্দ্রে পরিণত গাজা।
গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও বাস্তবতার অন্যরূপ দেখছেন গাজাবাসী। ধ্বংস হয়ে যাওয়া শহর, ভেঙে পড়া অবকাঠামো আর পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে সর্বত্র ছড়িয়ে পড়েছে আবর্জনা। এক সময়ের আলো ঝলমলে বাজার আর জনবহুল মহল্লা এখন পরিণত হয়েছে বর্জ্যের স্তূপে। মধ্য গাজার দেইর আল বালাহ সহ বিভিন্ন এলাকায় বাস্তুচ্যুত মানুষের তাঁবুর পাশে জমে উঠেছে ময়লার পাহাড়। এসব জায়গায় বসবাস করা শিশুদের মধ্যে ছড়িয়ে পড়েছে চর্মরোগ, স্ক্যাবিস আর নানা ধরনের অ্যালার্জি। পরিবারগুলো বলছে দুর্গন্ধ আর দূষণের কারণে স্বাভাবিকভাবে শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়েছে। আবর্জনার স্তূপের মাঝে এটা কোনো জীবনই না, মাছি, মশা আর ইঁদুরে ভরা চারপাশ। আমাদের শিশুদের স্ক্যাবিস হয়েছে। এখানে আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই, অন্য কোথাও যাওয়ার মতো টাকাও নেই, আমাদের কাছে কিছুই নেই, জীবন ধারণের প্রয়োজনীয় জিনিসও নেই। উত্তর গাজার বেইত লাহিয়া এলাকার অবস্থাও ভয়াবহ রূপ ধারণ করেছে। চরম হতাশার মধ্যেও অনেক পরিবার বাধ্য হয়ে আবর্জনার স্তূপ ঘেঁটে জ্বালানি সংগ্রহ করছে। এতে অন্তত একবেলা খাবার রান্না করা যায়। জীবনযুদ্ধ এখানে বেঁচে থাকার সবচেয়ে কঠিন রূপ নিয়েছে। স্থানীয় পৌরসভা এবং জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি আবর্জনা অপসারণের কাজ করলেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সীমিত সম্পদ। পুনর্গঠনের কোনো নির্দিষ্ট সময়সীমা না থাকায় ধ্বংসস্তূপ আর আবর্জনার মাঝেই দীর্ঘমেয়াদী বসবাসের শঙ্কা তৈরি হয়েছে বাসিন্দাদের মধ্যে। বরকতুল্লাহ, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের জাপোরিজ্জিয়া অঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন ও ব্যক্তিগত যানবাহন। নিরাপদ আশ্রয় খুঁজে পেতে চ্যালেঞ্জের মুখে পড়ছেন বাসিন্দারা। অন্যদিকে রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালিয়েছে ইউক্রেন। এমন প্রেক্ষাপটে ড্রোন উৎপাদনে কিয়েভকে অর্থ না দিতে ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করেছে রাশিয়া। স্থানীয় সময় শুক্রবার রাশিয়ার ড্রোন হামলায় কেঁপে উঠে দক্ষিণ ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চল। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে আবাসিক ভবন ও ব্যক্তিগত যানবাহন। বাসিন্দারা বলছেন, নিরাপদ আশ্রয় খুঁজে পাওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের। রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাল্টা ড্রোন হামলা চালায় ইউক্রেনীয় সেনারা। এতে দেশটির কৌশলগত বন্দর তুয়াপোসে আগুন ধরে যায়। রুশ কর্মকর্তাদের দাবি, এই হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এছাড়া হামলায় একটি তেলবাহী ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে। জ্বালানি খাত লক্ষ্য করে ইউক্রেনের হামলায় সামরিক ও অর্থনৈতিক চাপের মুখে পড়েছে রাশিয়া। এই প্রেক্ষাপটে ইউক্রেনের দূরপাল্লার ড্রোন উৎপাদনে অর্থ সহায়তা থেকে বিরত থাকতে ইউরোপীয় দেশ ও শিল্প খাতকে সতর্ক করেছে মস্কো। এ ধরনের সহায়তা সরাসরি সংঘাতকে উস্কে দিচ্ছে এবং এর প্রতিক্রিয়া ইউরোপকে বহন করতে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিন। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি অবকাঠামোতে আঘাত এবং ড্রোন সক্ষমতা বৃদ্ধি, এই দুইয়ের সমন্বয় যুদ্ধকে আরও প্রযুক্তি নির্ভর ও দীর্ঘস্থায়ী করে তুলছে। এতে ইউক্রেন যুদ্ধে সরাসরি ইউরোপ জড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়ছে, যা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বরকতুল্লাহ, সময় সংবাদ। মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির সাজার মেয়াদ 4 বছর 6 মাস কমানো হয়েছে। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর থেকেই বন্দী রয়েছেন তিনি। শুক্রবার মিয়ানমারের সামরিক সরকার সুচির কারাদণ্ড কমিয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী। স্বাধীনতা দিবস এবং নববর্ষ উপলক্ষে নতুন প্রেসিডেন্ট মিন অং লাইং 4000-এর বেশি বন্দীর মুক্তির অনুমোদন দিয়েছেন। গণতন্ত্রপন্থী আন্দোলনের প্রতীক হিসেবে পরিচিত সুচি বর্তমানে দুর্নীতি ও নির্বাচনী জালিয়াতি সহ একাধিক অভিযোগে মোট 27 বছরের সাজা ভোগ করছেন। যদিও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন তিনি। অভ্যুত্থানের কয়েক মাস পর 2021 সালের মে মাসে আদালতে হাজির হওয়ার সময় রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রচারিত ছবিতে তাকে শেষবারের মতো জনসম্মুখে দেখা যায়। বিধানসভার ভোট কলকাতায়। অভিযোগ আর পাল্টা অভিযোগের তীর প্রতিবেশী বাংলাদেশের দিকে। বাংলাদেশে অনুপ্রবেশকারী ইস্যুতে ভোটের মাঠে তৃণমূল আর বিজেপি এখন মুখোমুখি। শুধু তাই নয়, এই বিতর্কে টেনে আনা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় ইস্যু। প্রধান দুই রাজনৈতিক দল নির্বাচনকে কেন্দ্র করে প্রতিবেশী দেশকে টেনে আনলে দুদেশের সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা বিশিষ্টজনদের। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। বাংলাদেশের নির্বাচনী স্লোগান পশ্চিমবঙ্গের ভোটে আলোচনায় থাকলেও বিধানসভা নির্বাচনে এবার ইস্যু বাংলাদেশ।
রাজ্যের শাসক দল তৃণমূল থেকে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপির নেতাদের ভোটের প্রচারে অনুপ্রবেশ আর বাংলাদেশ বিতর্ক। এপার বাংলা আর ওপার বাংলা সীমানা ঘিরেই যেন ভোটের এক সমীকরণ। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক তৃণমূল। বিজেপির এমন অভিযোগ মানতে নারাজ মমতার দল। বাংলা দখল করে দিল্লি দখল করব, তোমাদের এত বড় হিম্মত সাহস? मतदाता सूची से हटाना चाहिए या नहीं हटाना चाहिए? बंगाल में लुटेरों अत्याचारियों का पूरा हिसाब होगा। মোদি অমিত শাহর সঙ্গে সুর মেলালেন বঙ্গ বিজেপির নেতারাও। সবার অভিন্ন অভিযোগ, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছে তৃণমূলই। শেখ হাসিনাকে টেনে পাল্টা বিজেপিকেই জব্দ করার চেষ্টাও ছাড়ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। 5 বছর ধরে আমাদের বাংলাদেশি বলেছে, তার মানে বিজেপির নেতা বলছে যাদের নাম বাদ গেছে সবাই দেশ বিরোধী বাংলাদেশি। প্রধান দুই রাজনৈতিক দল নির্বাচনকে কেন্দ্র করে প্রতিবেশী দেশকে টেনে আনলে দুদেশের সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রভাব পড়বে বলে মত বিশিষ্টজনদের। অনুপ্রবেশের ইস্যুটা একেবারেই রাজনৈতিক ইস্যু। এই যে বারবার বিরোধী দলনেতাও বলছেন যে ঘরে ঘরে কোটি কোটি রোহিঙ্গা পৌঁছে গেছে, একটা রোহিঙ্গাকে কি নির্বাচন কমিশন বের করতে পেরেছে? ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে ইস্যুগুলো বোধহয় না তোলাই একজন সাধারণ নাগরিক হিসেবে আমার মনে হয়। বারবার বাংলাদেশকে ইস্যু করা মনে হয় দুদেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটা বড় সমস্যা তৈরি করে দেবে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার, কিন্তু বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে বিজেপি নেতাদের ভাষ্য ওই উদ্যোগকে কোথায় দাঁড় করাবে সেই প্রশ্নই উঠছে বিশ্লেষক মহলে। ভারত এবং বাংলাদেশের মধ্যে সীমান্ত রয়েছে প্রায় 4500 কিলোমিটার, আর এই সীমান্তের অধিকাংশই রয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে। স্বাভাবিক কারণেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাংলাদেশ ঘুরে ফিরে আসে, আর এবার ভোটের বাজারে দেখা গেল সেই বাংলাদেশকেই ইস্যু করা এবং জানিয়ে পশ্চিমবঙ্গের বিশিষ্টজনরা ক্ষোভ প্রকাশ করছে। কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। পশ্চিমবঙ্গে 2 দফা বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ 23 এপ্রিল। শেষ মুহূর্তের প্রচারণায় একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ রাজনৈতিক দলগুলোর। পশ্চিমবঙ্গে নির্বাচনের সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, এই যে 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করেছিল নির্বাচন কমিশন 15ই মার্চ, সেই 5টি রাজ্যের মধ্যে ইতিমধ্যে 3টি রাজ্যের ভোট হয়ে গিয়েছে, একটি কেন্দ্রশাসিত এবং 2টো রাজ্য, কেরল, পুদুচেরি এবং আসাম। এই 3টি রাজ্যের ভোট ইতিমধ্যে শেষ হয়েছে। 2টো রাজ্যের ভোট বাকি রয়েছে। 23 তারিখ 1 দফায় তামিলনাড়ু এবং 23 এবং 29 তারিখ 2 দফায় পশ্চিমবঙ্গ। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে এই যে 5টি রাজ্যের মধ্যে সবচাইতে আলোচিত, চর্চিত, বিতর্কিত যে ভোট, সেই ভোটটি কিন্তু পশ্চিমবঙ্গে। আপনি জানেন যে পশ্চিমবঙ্গে গত 2014 সালের পর থেকেই পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক দল, তৃণমূলের বিরুদ্ধে যে রাজনৈতিক দল বিজেপির উত্থান হতে শুরু করে। আমরা দেখেছি যে ক্রমান্বয়ে যে বিজেপির উত্থান, এবং সবশেষ 2021 সালেও আমরা দেখেছি প্রায় নেক টু নেক লড়াই হয়েছে। নানা ইস্যু ছিল 2021-এও, নানা ইস্যু ছিল, যেমন দুর্নীতি, সরকারি চাকরিতে দুর্নীতি, স্বজন পোষণ এবং প্রাতিষ্ঠানিক ব্যর্থতার অনেক অভিযোগ ছিল। কেন্দ্রের বিভিন্ন প্রকল্প সেগুলো ব্যবহার না করা, কেন্দ্রের টাকা সঠিকভাবে ব্যবহার না করা, এগুলো রাজ্য এবং কেন্দ্রের সঙ্গে বরাবরই অভিযোগগুলো ছিল। এবং এই অভিযোগগুলোর বাইরে আমরা দেখেছি গত কয়েকটি নির্বাচনে বাংলাদেশকে ইস্যু করা হয়। স্বাভাবিকভাবেই এই ইস্যু করার কারণ হচ্ছে, আপনি জানেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে সীমান্ত প্রায় 4500 কিলোমিটার, এবং সেক্ষেত্রেই আমরা দেখেছি যে আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে 3টি রাজ্যে স্থানীয় স্তরের যে কোনো নির্বাচনে বাংলাদেশকে ইস্যু করা হয়। স্বাভাবিকভাবে এই ইস্যুটি এখানে হয়ে আসছে। কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশকারীকে নিয়ে এবার
যে পরিমাণ ইস্যু করা হয়েছে বিশেষ করে আসাম এবং পশ্চিমবঙ্গে, আমি একটা সুনির্দিষ্টভাবে যে রাজ্যের বাসিন্দা পশ্চিমবঙ্গে যদি বলি সেটা নজিরবিহীন। আমি অন্তত পক্ষে গত 25 বছরের নির্বাচনী প্রচার প্রচারণায় বিরোধীদের বা সরকার শাসক দলের হাতিয়ার হিসেবে বাংলাদেশকে দেখিনি। এবার বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুতে যেভাবে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে তৃণমূল এবং বিজেপি, এবং গোটা ইস্যুতেই আপনি জানেন যে এবার যে 12টি রাজ্যের এসআইআর অর্থাৎ ভোটার তালিকা নিবিড় সংশোধন যে প্রকল্প কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিয়েছিল, তাদের মধ্যে সবচেয়ে আলোচিত রাজ্যও কিন্তু পশ্চিমবঙ্গ। অথচ পশ্চিমবঙ্গের থেকে বেশি ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছিল উত্তরপ্রদেশে, প্রায় 2 কোটিরও বেশি নাম বাদ পড়ে। শুধু উত্তরপ্রদেশ নয়, উত্তরপ্রদেশে যেহেতু নির্বাচন হয়নি, আলোচনায় আসা স্বাভাবিকভাবে, আলোচনায় না আসাটাই স্বাভাবিক। কিন্তু এই এসআইআর হওয়া যে রাজ্যগুলো, তার মধ্যে অন্যতম রাজ্য হচ্ছে আপনার তামিলনাড়ু। যে তামিলনাড়ুতে প্রায় 97 লক্ষ ভোটারের নাম কিন্তু বাদ গিয়েছে। আর সেক্ষেত্রে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে 91 লক্ষ ভোটারের নাম বাদ যেতে, এবং এই যে 91 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, এখানেও বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে অধিকাংশই বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গা এবং তাদের ভাষায় তৃণমূলের ভোট ব্যাংকের একটি বড় অংশ। অর্থাৎ এখানেও কিন্তু সেই ঘুরিয়ে ফিরে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের টেনে আনা হয়েছে, এবং সেই বিষয়টি কিন্তু ঘুরে ফিরে আসছে। আপনি জানেন যে নির্বাচন প্রথম দফায় 23 তারিখ, নির্বাচনের আগে স্বাভাবিকভাবে নির্বাচনী যে প্রচার প্রচারণা সেটি 21 তারিখ মধ্যরাত পর্যন্ত হয়ে যাবে। প্রথম দফায় যে নির্বাচন হবে সেই নির্বাচনটি উত্তরবঙ্গের জেলাগুলোর 152 আসন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের প্রায় 152 প্রার্থীর হয়ে উত্তরবঙ্গে প্রচার চালিয়েছেন, এবং শুধু তাই নয়, নরেন্দ্র মোদী প্রথম উত্তরবঙ্গে কোচবিহারের রাস মেলা ময়দান থেকে তার প্রচার প্রচারণা শুরু করে। এবার তার শুধু তিনি নন, যোগী আদিত্যনাথ, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং আমরা দেখেছি কংগ্রেসের হয়ে রাহুল গান্ধীও কিন্তু উত্তরবঙ্গে প্রচার করেছেন। উত্তরবঙ্গ গতবার আমরা দেখেছি 2021 সালে উত্তরবঙ্গের যে ছবিটা, সেটি কিন্তু ঢালাওভাবে বিজেপিকে উত্তরবঙ্গের মানুষ সমর্থন দিয়েছে। স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গের মানুষের মন জয় করার জন্য তৃণমূল কংগ্রেস মরিয়া চেষ্টা করছে, আবার অন্যদিকে তাদের নিজস্ব আসনগুলো ধরে রেখে দক্ষিণবঙ্গে, বলা ভালো পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার জন্য মরিয়া প্রয়াস চালাচ্ছে বিজেপি। যেটি বলছিলাম যে 23 তারিখ প্রথম দফার ভোটে 21 তারিখ মধ্যরাত পর্যন্ত প্রচার প্রচারণা থাকবে। ফলে নির্বাচনী যে বৈতরণী পার হওয়ার জন্য প্রচারে যে বাংলাদেশ ইস্যু ছাড়াও কিন্তু দুর্নীতি, স্বজন পোষণ, মাফিয়ারাজ এবং প্রধান দুই পক্ষই ভয়কে হাতিয়ার করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবশেষ যে তার পাবলিক মিটিং আমরা দেখেছি, সেখানে বলছে যে ভয় আউট, ভরসাহীন, বিজেপিকে ভোট দিন। আবার অন্যদিকে তৃণমূল কংগ্রেস বলছে যে ভয়ের বাতাবরণ মূলত বিজেপি করছে, ভয়ের বাতাবরণ মূলত নির্বাচন কমিশন করছে, কারণ বেছে বেছে একটি ধর্মের মানুষকে বাদ দেওয়া হয়েছে, এবং তৃণমূলের বিরুদ্ধে যে ভোট ব্যাংকের কথা বলা হয় সেই ভোট ব্যাংকে বাদ দেওয়া হয়েছে। এখানে জানিয়ে রাখি যে পরিমাণ গেল 2024 সালে যে পরিমাণ মানুষ ভোট দিয়েছিল, অর্থাৎ 7,66,00,000 লক্ষ যে ভোটার তালিকা ছিল, যারা 2024 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা আমাদের দেশের সাংসদদের ভোট দিয়ে কেন্দ্রীয় সরকার গঠন করেছে, তাদের মধ্যেই পশ্চিমবঙ্গে এখন 12% ভোটাররা কিন্তু বাদ পড়েছেন। এবার দেখা গিয়েছে যে ভোটার তালিকা যখন সবশেষ সংশোধনী এবং খসড়াতে দেখা গিয়েছে যে 6,66,00,000 ভোটার কিন্তু এবার যে 2 দফায় ভোট, সেই 2 দফা ভোট দিতে পারবে। সুতরাং এই ভোটার তালিকা সংশোধন ইস্যুতেও দেখা গিয়েছে যে প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে চাপানোতর দেখা গিয়েছে। এর সঙ্গে নতুনভাবে যোগ হয়েছে কেন্দ্রীয় সরকারের ইডি,
কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রণালয় আয়কর দপ্তরের গোয়েন্দাদের তৎপরতা। আপনি ইতিমধ্যে আমাদের দর্শকরা দেখেছেন যে গতকালকে কলকাতায় 12টি জায়গায় তল্লাশি হয়েছে। তল্লাশির ক্ষেত্রে দেখা গেল তৃণমূল কংগ্রেসের একজন নেতা দেবাশিস কুমার এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নপত্রের প্রস্তাবক মিরাজ শাহ, তার বাড়িতে তল্লাশি হয়েছে। সুতরাং সেই ইডি এবং আয়কর দপ্তরের গোয়েন্দাদের তল্লাশির বিষয়টিও ভোটের বাজারে গরম করছে। সবশেষ যেটা বলতে হবে যে নির্বাচন কমিশন যখন প্রধান দুটো রাজনৈতিক দল ভয় নিয়ে প্রচারণা করছে, ভয় ভাঙানোর জন্য এবার কিন্তু নির্বাচন কমিশন নজিরবিহীন কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা ব্যবস্থা বলবৎ করেছে। প্রায় 2500 কোম্পানি নিরাপত্তা রক্ষীকে এবার কিন্তু বুথে বুথে মোতায়েন করা হবে। তো এই ছিল আমার কাছে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলোচিত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে আমার কাছে থাকা সবশেষ তথ্য। যুক্ত ছিলাম কলকাতায়। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব পড়েছে অস্ট্রেলিয়ায়। দেশটিতে দ্বিতীয় দফায় তেলের দাম বাড়তে থাকায় প্রভাব পড়েছে পরিবহন ব্যবস্থায়। অস্ট্রেলিয়ায় 39 দিনের জ্বালানি মজুদ থাকায় উদ্বেগে আছে দেশটির সরকার। অস্ট্রেলিয়া থেকে SM আমিনুল রুবেলের রিপোর্টে বিস্তারিত। ইরান যুদ্ধের জেরে অস্থির অস্ট্রেলিয়ার তেলের বাজার। 2 সপ্তাহের যুদ্ধবিরতির খবর কিছুটা স্বস্তি নিয়ে এলেও দেশটিতে দ্বিতীয়বারের মতো বাড়তে শুরু করেছে তেলের দাম। এতে তীব্র জ্বালানি সংকটে পড়েছে শত শত সার্ভিস স্টেশন। তেলের ঘাটতি আর আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি ব্যাপক অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছে। অস্ট্রেলিয়ার প্রতিটি পরিবার গড়ে প্রায় 2টি প্রাইভেট কার ব্যবহার করে থাকে। তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় 2 মাস আগের চেয়ে বর্তমানে প্রতিটি পরিবারকে মাসে অন্তত $400 থেকে $500 পর্যন্ত অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে। আগামী মে মাস পর্যন্ত জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় সরকার। বর্তমানে অস্ট্রেলিয়ায় 39 দিনের পেট্রোল, 1 মাসের ডিজেল ও জেট ফুয়েল মজুদ আছে। এর মাঝেই গত বুধবার দেশটির অন্যতম বৃহৎ একটি তেল শোধনাগার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে উদ্বেগে রয়েছেন দেশটির নীতি নির্ধারক সহ বাসিন্দারা। দেশটিতে প্রতি লিটার ডিজেলের দাম $3 উপরে বিক্রি হচ্ছে। বিমানের জ্বালানি খাতে প্রায় $800 মিলিয়ন ব্যয় বেড়ে যাওয়ায় সরকারি কোয়ান্টাস ও বেসরকারি ভার্জিন অস্ট্রেলিয়ার মতো এয়ারলাইন্সগুলো বেশ কিছু অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল ও ভাড়া বাড়িয়েছে। চলমান পরিস্থিতিতে জনগণের উপর বাড়তি অর্থনৈতিক চাপ কমাতে এরই মধ্যে বিনামূল্যে গণপরিবহন ব্যবহারের সুবিধা দিয়েছে অস্ট্রেলিয়ার কয়েকটি রাজ্য সরকার। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। কুয়েত ভ্রমণে এসে বিপাকে পড়েছেন অনেক প্রবাসী। একদিকে যুদ্ধ পরিস্থিতিতে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ, অন্যদিকে সৌদি ট্রানজিট ভিসা নিয়ে ফিরতে হচ্ছে দেশে। ট্রাভেল এজেন্সি থেকে সঠিক তথ্য না পাওয়ায় বিপাকে পড়ছেন অনেকে, যার ফলে ভোগান্তির পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন অনেক প্রবাসী। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। ইরান যুদ্ধের কারণে কুয়েতে ফ্লাইট বন্ধ থাকায় ভ্রমণে এসে আটকা পড়েছেন বিভিন্ন দেশের পর্যটকরা। তবে সৌদি আরবের দাম্মাম, রিয়াদ, জেদ্দা সহ বিভিন্ন বিমানবন্দরে ট্রানজিট হয়ে ফ্লাইট চালু করেছে কুয়েত ও জাজের এয়ারলাইন্স। এতেও ভোগান্তির শেষ নেই প্রবাসী বাংলাদেশিদের। অন্যান্য দেশের টিকিট মূল্য হাতের নাগালে থাকলেও বাংলাদেশের ক্ষেত্রে তা আকাশচুম্বী। স্থানীয় সময় বৃহস্পতিবার জাজের এয়ারলাইন্সের মাধ্যমে কুয়েত থেকে সৌদি ট্রানজিট নিয়ে ঢাকায় ফিরছিলেন কিছু যাত্রী। তাদের কয়েকজন জানান সৌদি আরবে ট্রানজিট ভিসা সম্পর্কে জানায়নি ট্রাভেল এজেন্সি। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। আমার 21 তারিখ থেকে পরীক্ষা ছিল, এসেছি তো আমি মুর্শিদ গেছিলাম, ওই জায়গা থেকে আমার ফিরিয়ে দিছে। আল জাজিরার টিকিট ছিল বাংলাদেশে যাওয়ার জন্য, তো ট্রাভেলস থেকে বলছে কোনো ট্রানজিট ভিসা সৌদি আরবে লাগবে না। এমন করে পাঠাইছে মুর্শিদে, ইমিগ্রেশনে থেকে বলছে যে চলে যাইতে পারবো না, ভিসা লাগবে। কুয়েতে ভিজিট ভিসায় আসা অবস্থানকারী প্রবাসীদের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আবেদন করে সৌদি ট্রানজিট অনুমতি নিশ্চিত করেই কুয়েত ত্যাগ করার পরামর্শ সংশ্লিষ্টদের। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। ডানপন্থী সরকারের বিতর্কিত শ্রম আইনের সংস্কার প্রস্তাব বাতিলের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতিতে অচল পর্তুগাল। প্রতিবাদে যোগ দেন শিক্ষক, চিকিৎসক থেকে শুরু করে বিভিন্ন খাতের হাজারো শ্রমজীবী। ব্যাপক আন্দোলনের মুখেও কর্মজীবীদের নানা অধিকার খর্ব করা এই প্রস্তাব বাতিল না করার নিন্দা জানান বিক্ষোভকারীরা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট।
প্রস্তাবিত লেবার প্যাকেজে না ন্যূনতম মজুরি বাড়ানো বা সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হোক এমন স্লোগানের পাশাপাশি নানা দাবি সম্বলিত ব্যানারে শুক্রবার পর্তুগালের রাজধানী লিসবনের রাস্তায় নামেন হাজারো নাগরিক। ক্ষমতাসীনদের প্রস্তাবিত শ্রম আইনের সংস্কার প্রস্তাব বাতিলের দাবি নিয়ে চলমান ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে দেশটির শ্রমিক ইউনিয়ন সিজিটিপির আহ্বানে সাড়া দিয়ে বিক্ষোভে অংশ নেন শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও সমাজকর্মী সহ প্রায় সব খাতের পেশাজীবীরা। চিকিৎসক বা নার্স সহ স্বাস্থ্য খাতের কর্মীরাও বিক্ষোভে অংশ নেয়। চাপ বাড়ে হাসপাতালগুলোর জরুরি বিভাগে, বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠানও। তীব্র ভোগান্তির পরও বিক্ষোভে সমর্থন দেন পর্তুগালের সাধারণ মানুষ। আইনটি পাশ হলে কর্মী ছাঁটাই সহজ হবে বা কর্মঘণ্টা বাড়বে, শ্রমিকদের নানা অধিকার কেড়ে নেওয়া হবে বলে দাবি করেন বিক্ষোভকারীরা। এই প্রস্তাবে এত পরিবর্তন আনা হয়েছে যার মধ্যে আমাদের জীবনমানের উন্নয়ন ঘটবে এমন একটি বিষয়ও নেই। এই শ্রম আইনে একজন পেশাজীবীর জীবন আরো কঠিন হবে। চাকরি ছাঁটাই সহজ তো বটেই, তাদের একরকম দাস হয়ে থাকতে হবে নিয়োগকর্তার। ব্যক্তি ও পারিবারিক জীবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে, যা কোনোভাবেই হতে দেওয়া যায় না। আমি মনে করি আজকের এই বিশাল বিক্ষোভ আর কর্মবিরতিতে সরকারের হুঁশ ফিরবে। পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা হবে। আমরা বিশ্বাস করি ভালো ফল আসবে, না হলে আমরা আরো কঠোর আন্দোলনে যাব। গত সেপ্টেম্বরে ক্ষমতাসীন ডানপন্থী সরকার শ্রম আইনের সংস্কারে খসড়া বিল অনুমোদন দিতেই সারা দেশে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তীব্র বিক্ষোভ ও আন্দোলনের মুখে সরকার বিলটিতে কিছু পরিবর্তন আনলেও তা যথেষ্ট নয় বলছে বিক্ষোভকারীরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। জাতিক সময়। মানুষ নয়, দৌড়াবে রোবট, আর সেই দৌড়েই নির্ধারণ হবে ভবিষ্যতের প্রযুক্তির গতি। চীনের হিউম্যানয়েড রোবটের দ্রুততা পরীক্ষা করতে বেইজিংয়ের রাস্তায় মধ্যরাতেই হয় এই অনুশীলন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া পরীক্ষামূলক দৌড় চলে রোববার ভোর পর্যন্ত। বিশ্বজুড়ে যখন বাজছে অস্ত্রের ঝঞ্ঝনানি, সমরাস্ত্র আধুনিক থেকে অত্যাধুনিক করার দৌড়ে যখন পশ্চিমা দেশগুলো, তখন নীরবে চীন এগিয়ে যাচ্ছে তার নিজস্ব প্রযুক্তির উন্নতকরণে। কয়েকদিন পরপরই শি প্রশাসন নিয়ে আসছে আরও উন্নত মানুষের মতো দেখতে রোবট। চীনা নতুন বছরে তারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল রোবটের নাচ দেখিয়ে। এবার তারা সামনে আনছে রোবট কত দ্রুত দৌড়াতে পারে সে বিষয়টি। আর সে পরীক্ষা চালাতে বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে রোবটের দৌড় প্রতিযোগিতা। আগামী রোববার এই প্রতিযোগিতা উপলক্ষে আগে থেকে পরীক্ষামূলক একটি রিহার্সাল করে নিল 70টির বেশি রোবট। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এ পরীক্ষামূলক দৌড় চলে রোববার ভোর পর্যন্ত। 21 কিলোমিটারের বেশি দীর্ঘ রুটে বাস্তব দৌড়ের মতোই সময়, নিয়ম এবং সহায়তা ব্যবস্থা অনুসরণ করা হয়। শহরের ব্যস্ত সড়ক থেকে শুরু করে পরিবেশ বান্ধব পার্ক পর্যন্ত বিভিন্ন ধরনের পথে রোবটের সক্ষমতা পরীক্ষা করা হয়। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ছিল স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম রোবট এবং দূর থেকে নিয়ন্ত্রিত রোবট। গত বছরের তুলনায় অংশগ্রহণ প্রায় 5 গুণ বেড়ে এবার 100-র বেশি দলে পৌঁছেছে। এর মধ্যে প্রায় 40% দল স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করছে। তবে এই পরীক্ষায় প্রযুক্তিগত কিছু সীমাবদ্ধতাও সামনে এসেছে। কিছু রোবটের মোটর অতিরিক্ত গরম হয়ে বন্ধ হয়ে গেছে এবং অনেক ক্ষেত্রে ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়ার সমস্যা দেখা গেছে। কিছু দলের মতে রোবটের জয়েন্ট ঠান্ডা রাখা এবং অ্যালগোরিদম উন্নত করা জরুরি হয়ে পড়েছে। তারপরও প্রথমবারের মতো এত দীর্ঘ পথ পাড়ি দিতে পারাকে বড় সাফল্য হিসেবে দেখছেন প্রযুক্তিবিদরা। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আলোচনার জন্ম দিয়েছে চিংড়ি মাছ দিয়ে তৈরি আইসক্রিম। অদ্ভুত এই আইসক্রিম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন গ্রাহকরা। কেউ এটাকে দারুণ বলছেন, আবার কেউ বা গন্ধে হচ্ছেন কুপোকাত। আইসক্রিম বললেই আমাদের চোখের সামনে ভ্যানিলা, চকলেট কিংবা স্ট্রবেরির মিষ্টি স্বাদ ভেসে ওঠে। তবে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে দেখা মিলল সম্পূর্ণ ভিন্ন এক চিত্রের। রেড সার্কেল আইসক্রিম শপে পাওয়া যাচ্ছে আস্ত ক্রফিশ বা চিংড়ি মাছ দিয়ে তৈরি আইসক্রিম। কেবল সাজানোর জন্য নয়, বরং এই আইসক্রিমের মূল উপাদানেই রয়েছে সামুদ্রিক মাছের স্বাদ। পরিবেশনের সময় উপরে বসানো হয় একটি আস্ত রান্না করা ক্রফিশ। আমরা আমাদের আইসক্রিম মিক্সটা রান্না করি এবং এতে সব ধরনের ক্যাজুন মশলা দেই, যা এটিকে স্পেশাল করে তোলে। তা হলো প্রচুর মাখন আর রসুন। ভিন্ন স্বাদের ক্রেতাদের প্রতিক্রিয়ায় দেখা গেছে মিশ্র
মিশ্র অনুভূতি। কেউ এই নতুনত্বকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ প্রথম চামচেই মুখ ফিরিয়ে নিয়েছেন। এটা একদমই আলাদা, সাধারণ আইসক্রিমের মতো তো মোটেও না, তবে আমি মনে করি একবার ট্রাই করে দেখা উচিত। এই অদ্ভুত আইসক্রিম তৈরির প্রক্রিয়াটিও বেশ চমকপ্রদ। দোকানের মালিক নিকি এন্ড গো জানান, প্রথমে গলানো মাখন, রসুন আর প্রচুর ক্যাজন মশলা এই আইসক্রিমের অন্যতম মূল উপাদান। মশলার সেই নির্যাস আর ক্রফিশের জুস মিশিয়ে তৈরি করা হয় আইসক্রিমের বেস, যা শেষ পর্যন্ত মেশিনে জমে তৈরি হয় এই বিশেষ ডেজার্ট। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। চিলির উপকূলে রহস্যজনকভাবে শত শত মাছের মৃত্যুতে উদ্বেগ ছড়িয়েছে। পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কায় নড়ে চড়ে বসেছে কর্তৃপক্ষ। নৌবাহিনী সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো হ্রদ থেকে মৃত মাছ অপসারণের পাশাপাশি পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষার উদ্যোগ নিয়েছে। চিলির মধ্য উপকূলে জাপাল্লার একটি হ্রদে হঠাৎ করে ভেসে উঠেছে শত শত মৃত মাছ। কার্প সহ বিভিন্ন প্রজাতির মাছ মৃত অবস্থায় ভাসছে, এমন খবরে স্থানীয় বাসিন্দা ও পরিবেশবিদদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে ঘটনার কারণ অনুসন্ধান শুরু হয়। প্রথম দিকে ধারণা করা হয়েছিল পানিতে অক্সিজেনের মাত্রা হঠাৎ করে কমে যাওয়ায় মাছগুলো মারা যাচ্ছে। তবে সব তথ্য বিশ্লেষণের পর স্থানীয়ভাবে পর্যবেক্ষণকারী লন্ত্রা ফাউন্ডেশনের প্রধান হ্যাভিয়ার ত্রিভেল্লি জানান, পানিতে অতিরিক্ত পুষ্টি উপাদান প্রভাবিত হওয়া মাছগুলো মারা যাওয়ার অন্যতম একটি সম্ভাব্য কারণ। 2 সপ্তাহ ধরে আমরা ভেবেছিলাম এটি হাইপোক্সিয়া, অর্থাৎ পানিতে অক্সিজেনের মাত্রা কমে গেছে, কিন্তু নদীর মুখে পরীক্ষা করার পর দেখা যায় সেখানে অক্সিজেনের মাত্রা ভালো ছিল। তারপরেও বিভিন্ন প্রজাতির মাছের মৃত্যু হচ্ছিল। আমরা ধারণা করছি জলাভূমির বাইরে থেকে অতিরিক্ত পুষ্টি উপাদান প্রভাবিত হওয়ার কারণেই এমন ব্যাপক হারে মাছের মৃত্যু ঘটেছে। ঘটনার পরপরই কর্তৃপক্ষ সক্রিয় হয়। প্রকৃত কারণ শনাক্তে দেশটির নৌবাহিনী সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো হ্রদ থেকে মৃত মাছ অপসারণের পাশাপাশি পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষার উদ্যোগ নিয়েছে। এমন পরিস্থিতিতে পরিবেশবিদরা সতর্ক করে বলছেন, দ্রুত কারণ নির্ণয় ও ব্যবস্থা নেওয়া না হলে এ ধরনের ঘটনা জলজ প্রাণবৈচিত্র্য ও স্থানীয় পরিবেশের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইরানের সঙ্গে চুক্তি নিয়ে বড় কোনো মতপার্থক্য নেই দাবি ট্রাম্পের। ইউরেনিয়াম হস্তান্তর করা হবে না জানালো তেহরান। বন্দরের অবরোধ না তুললে ফের হরমুজ বন্ধের হুঁশিয়ারি। গাজায় ইসরায়েলি হামলায় নিহত 4 ফিলিস্তিনি ইয়েলো লাইন অতিক্রম করায় গুলি চালানোর দাবি দখলদার বাহিনীর। 26 মাসে 38,000-এর বেশি নারী ও কিশোরীকে হত্যা। এবং ইউক্রেনের রুশ ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি। রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় পাল্টা আক্রমণ। কিয়েভকে অর্থ না দিতে ইউরোপকে সতর্কবার্তা মস্কোর। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।